আলোর অপবর্তন এটি জ্যামিতিক আলোক বিজ্ঞানের এই আলোর যে বিভিন্ন ধর্ম নিয়ে আমরা আলোচনা করি তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ মানে ধর্ম আর কি, এটি আলোর অপবর্তন ক্রিয়াটি। তো আলো যে অপবর্তন ক্রিয়াটি হয় আমরা তো সাধারণত পড়েছি ছোটকাল থেকে যে আলো সরল পথে চলে। তা আলো সরল পথে চলে সেই কথাটি কি তাহলে ভুল? না, অবশ্যই ভুল না। আলো অবশ্যই সরল পথে চলে। যদি আলো চলার পথে কোনো বাধা না পায়, এটি যদি কোনো স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে চলে, তাহলে আলো অবশ্যই সরল পথে চলে এবং আলো কোনো দিকেই এটি মুভ করে না, কোনো দিকে এই দিক পরিবর্তন করা বা এদিক ওদিক হওয়া কোনো কিছুই হবে না। কিন্তু আলো এক মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় এটি কিছুটা দিক পরিবর্তন করে মাধ্যমের বিভেদ তলে, সেটি প্রতিসরণের জন্য। দিক পরিবর্তনের কারণটি কি ছিল? সেখানে ছিল ভিন্ন ঘনত্বের মাধ্যম যদি হয় তাহলে দিক পরিবর্তন করবে, আর ঘনত্ব যদি একই হয়, বিশেষ করে আলোকীয় ঘনত্ব, তাহলে সেখানে কোনো দিক পরিবর্তন করবে না। এটা হলো মোটামুটি একটা স্বতঃসিদ্ধ আমাদের কথা। এখন আমরা দেখব যে এই অপবর্তন ক্রিয়াতে আলো যে একটু বেঁকে যাচ্ছে সেই ঘটনাটা আসলে কি। আলো যখন কোনো কিনারা বা ধার অথবা সরু ছিদ্র দিয়ে প্রবেশ করে, তখন ওর কিনারে এসে আলোকে বিস্তৃত হতে অথবা ছড়িয়ে পড়তে দেখা যায়। মানে আলো যে ওখানে এসে বেঁকে গেছে আসলে এটা আমাদের কাছে আপাতভাবে মনে হয়। তাহলে প্রশ্ন হলো আসলে কি আলো বাঁকে? আমি বলবো মোটেও না, আলো বাঁকে না। তাহলে আমাদের কাছে আলোটা ছড়িয়ে পড়ে কেন? আমাদের কাছে মনে হয়েছে আলোটা মনে হয় বেঁকে গেছে, এটি কেন হয়? এটা হওয়ার পেছনে মূল কারণটি হলো তোমার এই যে আমরা হাইগেন্সের থিমে পড়েছি যে আলো কোনো একটি উৎস থেকে যখন ছড়িয়ে পড়ে তখন সামনে তার অনেকগুলো গৌণ উৎস সৃষ্টি হয়। সে গৌণ উৎস থেকে আবার তারপর আরো গৌণ উৎস, এইভাবে তরঙ্গ মুখে নতুন অবস্থান তৈরি হয়ে আলোটা ক্রমান্বয়ে তুমি ওই ছবিতে দেখো বিস্তৃত হচ্ছে কিন্তু ছড়িয়ে পড়ছে। যে কারণের জন্য সূর্যের আলো পড়ে আমাদের ঘরের বাহিরে, সেই আলোর ছটা প্রতিফলিত হয়ে নানা আঙ্গিকে এটি কিন্তু আমাদের রুম পর্যন্ত পৌঁছে যায়। কেন? তার একটি আলো মানে ওই প্রতিফলিত আলো ছাড়াও একটি আলোর অংশ আসে হলো এইরকম তোমার এই অপবর্তন ক্রিয়ার জন্য। যে কারণের জন্য তুমি আলোকিত কোনো অংশে আলো ফেললেও আলোকিত অংশটা তো আলো হবেই, তার সাইডের যে অন্ধকার অংশটাও কিন্তু আলোকিত হয় এই অপবর্তন ক্রিয়ার ঘটনায়। এবং সেটিকে আমরা ওই যে হাইগেন্সের থিমের যে তরঙ্গ মুখের নতুন অবস্থান তার মাধ্যমে কিন্তু অতি সহজেই ব্যাখ্যা করতে পারি। এখন প্রশ্ন হলো যে আলো যে অংশতে সরাসরি যাওয়ার কথা সেই অংশতে আলোটা যতটা উজ্জ্বল হবে, আর যে অংশে আলোটা ছড়িয়ে পড়ছে বলে আমাদের কাছে মনে হচ্ছে সেই অংশটা কিন্তু অতটা উজ্জ্বল হবে না, এটি অপেক্ষাকৃত অনুজ্জ্বল অংশ হবে। আমার কথা বুঝতে পারছো কি? এবং এইটি হলো অপবর্তনের অন্যতম প্রধান কারণ। যে আমি একটু সরু ছিদ্র দিয়ে আলো প্রবেশ করালাম তো করাছি, কিন্তু ওই কিনারে গিয়ে আলোটা ঘেসে গিয়ে আলোটা মনে হচ্ছে বেঁকে যাচ্ছে। এর কারণটা কি? আসলে আলো বাঁকেনি, ওখানে যেটা হয়েছে সেটা হলো আলোটা ওখান থেকে ছড়িয়ে পড়ছে। কেন ছড়িয়ে পড়ছে? ওই যে আমরা যে ঘটনাটি পড়লাম, কি ঘটনা পড়েছি? হাইগেন্সের থিমে যে তরঙ্গমুখের নতুন অবস্থানের ঘটনাটা পড়েছি এবং সেখানে দেখেছি আলো কিভাবে বিস্তৃত হয়, ছড়িয়ে পড়ে। সেই ঘটনা সূত্রে আলো যখন ওই রকম ভাবে ছড়িয়ে পড়ে তখন ওই যে অংশটা আলোকিত হওয়ার কথা তার সাথে আরো কিছু অংশ বেশি আলোকিত হয়, যদিও সেটা অপেক্ষাকৃত অনুজ্জ্বল অংশ হয়। আশা করি তুমি অপবর্তনের মূল থিমটা বুঝতে পারছো বা মূল বিষয়টি বুঝতে পারছো। এখন আমি এর পরবর্তী অংশটা দেখব, সেটি হলো এই অপবর্তনের আমি ব্যাখ্যাটা মনে হয় অলরেডি দিয়ে ফেলছি, তুমি তারপরেও ব্যাখ্যা বিষয়টা দেখো। এখানে ছায়ার ব্যাপারটা লেখা আছে, ছায়া প্রচ্ছায়ার ঘটনাও কিন্তু একই কারণেই হয়, যে ছায়াটা যতটা তোমার কালো গাঢ় হওয়ার কথা এটি হয় না। কেন হয় না? তারপরে সাইড দিয়ে প্রচ্ছায়া থাকে,
উপচ্ছায়া থাকে, এগুলো কেন হয়? এটি হওয়ার পেছনেও কিন্তু এই তরঙ্গমুখের নতুন অবস্থানের ওই গৌণ উৎস, তরঙ্গ উৎস ছড়িয়ে, আলো উৎস ছড়িয়ে পড়ে, এগুলো বিষয়ে উল্লেখ থাকবে। এখন অপবর্তনের শ্রেণী বিভাগের মধ্যে নেওয়া আছে ফ্রেনেলের তোমার হলো শ্রেণী অপবর্তন, আর একটা হলো ফ্রনহোফারের শ্রেণীর অপবর্তন। তো ফ্রেনেলটা তো আমরা এখানে পড়তে যাচ্ছি, বাট ফ্রনহোফারের নামটা কি এর আগে কখনো শুনেছো? ফ্রনহোফার এখানেই পড়ছি আর কি, এখানেই শুনছি। এখানেই শুনছো, আচ্ছা। না, এটি আমরা পড়েছি হলো ফ্রনহোফার হলো তোমার ওই যে আগের যে পুরনো বই ছিল 18তম অধ্যায়, এই যে বর্ণালীর অংশটা, আলোর বর্ণালী, ঠিক আছে, সেই সেই অংশের সাথে রিলেটেড আছে হলো এই ফ্রনহোফারের ইয়েটা। সেখানে আছে হলো কি যে ওই সূর্য থেকে যে আলোটা আসে, সে আলোটার কিন্তু আমরা যদি পরীক্ষা নিরীক্ষা করি, তো এই আলোর কিন্তু সমস্ত অংশটা কিন্তু তোমার মানে আলোকিত না। ওই আলোর ভিতরে যদি ওগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, তাহলে দেখা যাবে যে ওই আলোকিত অংশের মধ্যে কিছু কিছু জায়গায় কালো অংশ আছে। এটি যে কালো অংশ থাকে তার পিছনে কারণ আছে অবশ্য, সে কারণটা হয়তো বলতেছি পরে। তো এই বিষয়টি কিন্তু ফ্রনহোফার আমাদের কাছে আবিষ্কার করে দেখান। আলোর ক্ষেত্রে ওনার এই ভূমিকাটা প্রথম আমরা জানতে পারি, এই নামও জানি তখন, যে এই বিজ্ঞানীর নাম হলো ফ্রনহোফার। কারণ সূর্যের আলোর মধ্যে যে কিছু কিছু কালো স্পট আছে, এর কারণটা কি? কারণটা হলো যে আলো যারা ছড়ায় তাদের দুইটা বৈশিষ্ট্য আছে। সেটি হলো যে যে বস্তু যত বেশি উত্তপ্ত হবে ওই উত্তপ্ত স্থান থেকে আলোটা ছড়িয়ে পড়বে, বাট ওরই পাশে যদি অপেক্ষাকৃত কম উত্তপ্ত স্থান থাকে তাহলে সেই কম উত্তপ্ত স্থান আবার আলোকে শোষণ করবে। মনে করো যে একটা ফিলামেন্ট থেকে আলো ছড়িয়ে পড়ছে, ফিলামেন্টের এক জায়গাতে আছে 500°C তাপমাত্রা, আর এক জায়গায় আছে 400°C তাপমাত্রা। তাহলে যেখানে তাপমাত্রা 400°, সেটাও কিন্তু প্রচন্ড উত্তপ্ত, কিন্তু সেটা তো 500-র চেয়ে কম। ফলে ওই অংশটা করে কি, ওই 500-র অংশ থেকে বা অন্য কোনো অংশ থেকে আলো শোষণ করে নেয়। ফলে দেখা যায় যে ওই অংশ থেকে আলো শোষিত হওয়ার ফলে ওই অংশটা তখন বাহিরের দিকে আসার সময় ওই বর্ণালীর ওখানে একটা গ্যাপ থাকে, মানে ওখান থেকে আলোটা আসে না। তো আলো যখন আসে না তখন সেই অংশটা কি কালো দেখাবে। আমি যদি পুরো সূর্যের ছবিটা এখানে এঁকে দেখাই, যে এটা একটা থালা, এইরকম মনে করো, এরকম একটা সূর্যের থালা। এর ভিতরে এই যে দেখো একটা কালো একটা পদার্থকে আমি একটু মার্ক করে নিই, ধরো এই যে এই জায়গাটা কম উত্তপ্ত। তো কম উত্তপ্ত মানে কি, সেই জায়গাটাতে তোমার হয়তো এই কালার হয়ে আছে, এই কালার হয়ে আছে, এই জায়গাটা কম উত্তপ্ত। তাহলে কি হচ্ছে যে এই অধিক উত্তপ্ত জায়গা থেকে আলো ঠিকই ছড়িয়ে পড়ছে, কিন্তু কম উত্তপ্ত জায়গা থেকে আলোটা ছড়িচ্ছে না, বরং ওই অংশ আরো আলো শোষণ করছে। মানে ওই জায়গাও বলে উত্তপ্ত, কিন্তু আশেপাশের চাইতে কম উত্তপ্ত ওটা। হ্যাঁ, মানে তখন সে আশেপাশে যে উত্তপ্ত অংশ আছে সেখান থেকে সে শোষণ করতেছে। হ্যাঁ, না, তখন সে নিজের আলোটাও শোষণ করছে, ওই আশেপাশের আলো যদি কিছু থাকে তার দিকে আসে তাহলে সেগুলোকে শোষণ করে। ঠিক আছে, তার দিকে আসলে শোষণ করবে, বাট ওখান থেকে তো আর গ্রাস করে তার শোষণ করবে না। হ্যাঁ, তা বটে। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে এই যে আলো আসতেছে, আলো সব জায়গা থেকে আসতেছে, বাট এই কালো, এই যে জায়গাটা কালো, একটু অন্ধকার, একটু আলো, মানে ওই যে বললাম তার তাপমাত্রার অংশটা কম, কারণ সূর্যের মধ্যে তো টকবক করে ফুটতেছে হলো হাইড্রোজেন, সেখান থেকে তাপটা বাইরে আসতেছে পৃথিবীর, এটা কিন্তু সূর্যের বহির্পৃষ্ঠের আমি কথা বলছি। এই বহির্পৃষ্ঠের যে অংশে আসে তোমার ওখানে একটু কালো কালো অংশ হয়ে আছে, ওই কালো জায়গা থেকে আলোর কোনো রেখা নির্গত হয় না। তা আলোর যে রেখা নির্গত হলো না, তখন আমরা যখন এই আলোর, সূর্যের আলোকে যখন বিশ্লেষণ করি, তখন কিন্তু ওই যে জায়গা থেকে রেখা নির্গত হচ্ছে না সেই জায়গাগুলো তখন তোমার এই ওই ডিসপ্লেতে কালো দেখায়। এখন মনে হয় বুঝছো? মানে সূর্যের আলোকে তো 7টা কালারে ভাগ করা যায় না, এটা তো একটা যন্ত্র আছে, মানে আমরা প্রিজম দিয়ে করতে পারি, এটি নরমালি যন্ত্র অন্য কোনো যন্ত্রের মাধ্যমেও করা যায় যেটি প্রিজমের মতো কাজ করে।
তার মাধ্যমে আলোকে আমরা বিশ্লেষণ করে দেখা যায় যে ওই আলোর মধ্যে কালো কালো দাগ থাকে। এই যে কালো কালো যে দাগ আছে, এই কথাটি প্রথম ওই বিজ্ঞানী ফ্রনহোফার আমাদের কাছে উপস্থাপন করেন। এই হলো ফ্রনহোফারের মানে পরিচয়টা আমরা প্রথম ওই দাগের বর্ণনার মধ্যে পাই, বর্ণালী রেখার কালো দাগ। আচ্ছা, তাহলে আমরা এই ফ্রেনেলের ক্ষেত্রে দেখা যাচ্ছে সসীমে অবস্থিত আলোর উৎস, সসীম মানে নির্দিষ্ট সীমার মধ্যে খুব কাছাকাছি জায়গায়, রশ্মিগুচ্ছ প্রতিবন্ধক এর দিকে ধার ঘেয়ে যাওয়ার সময় কালে একটু মানে বেঁকে গিয়ে সসীমে, ওই সসীমের মধ্যেই কোনো একটা পর্দায় গিয়ে মিলিত হয়েছে। যদি এরকম হয় তাহলে সেটি হবে হলো তোমার এই ফ্রেনেলের শ্রেণী। আর ফ্রনহোফারের ক্ষেত্রে যেহেতু তোমাকে একটু আগে পড়ালাম যে এটি আলোটা অসীম দূরত্ব থেকে আসবে এবং অসীমের দিকেই এটি চলে যাবে, সে কারণের জন্য এর রেখাগুলো হবে পরস্পর সমান্তরাল, তবে এটি প্রধান অক্ষের সমান্তরাল নাও হতে পারে। এবং দেখো তাই লেখা আছে, এরা পরস্পর সমান্তরাল আসিছে, সমান্তরালই চলে গেছে। তা আশা করি এই অংশটা তুমি ছবিতে, আর সসীমেরটা কিন্তু দেখো সসীম থেকে আসছে বা সসীমে মিলিত হচ্ছে। সসীম মানে কি? সীমাবদ্ধ রেখা অংশ থেকে। এখানকার সসীম মানে হলো আমাদের সীমাবদ্ধ কোন স্থান থেকে আসাকে বোঝানো হয়। এটার আর আমি ব্যাখ্যা বিশ্লেষণ আমি ওইভাবে মনে হয় ভিতরে ঢোকার দরকার নেই, যেহেতু আমাদের এখানে ইয়ে আসবে না, ওই প্রমাণ বা ওই ওরকম কিছু আসবে না। সুতরাং আমাদের এখানে বেসিক যে অংশগুলো জানা দরকার সেটা হলো আলোর এই অপবর্তনের বৈশিষ্ট্যটা কি। তো অপবর্তনটা কি বা তার বৈশিষ্ট্য অংশটি এখানে খুব সংক্ষেপে দেয়া আছে। তরঙ্গমুখের বিভিন্ন অংশ হতে নির্গত গৌণ উৎস সমূহ ব্যতিচারের ফলে অপবর্তন সৃষ্টি হয়, এই কথাটি কিন্তু গুরুত্বপূর্ণ। আমি একটু আগে কিন্তু এই কথাটাই বোঝালাম যে তরঙ্গ মুখের বিভিন্ন অংশ থেকে গৌণ তরঙ্গ বা গৌণ উৎস সৃষ্টি হয়, এই ব্যাপারটা তো তোমার মনে একটু আগে দেখালাম। তো সেই গৌণ উৎসগুলোর মধ্যে ব্যতিচার হওয়া মানে কি? গৌণ উৎসগুলো কখনো সমদশায় কখনো বিপরীত দশায় মিলিত হয়, সেখান থেকে এই অপবর্তনটা সৃষ্টি হয়। আর এখানে অপবর্তনে একটি ভাষা ইউজ করা হয়, সেটা হলো ঝালর। ঝালর মানে হলো তুমি এই যে সামিয়ানা টাঙ্গে সেখানে একটা ঝালর দেখো না, ঢেউ ঢেউ কাটানো যে। আচ্ছা, হ্যাঁ, তার মানে ঝালরের অর্থ হচ্ছে যে ওই জায়গাতে আপস এন্ড ডাউন থাকবে। সূর্যের নর্মাল আলো আপস এন্ড ডাউন অর্থাৎ অন্ধকার এবং উজ্জ্বল অংশ থাকবে, আবার অন্য যে অংশগুলো আছে সেখানেও একই অবস্থায় থাকবে। তারপর লেখা আছে যে এর তীব্রতার মান কেন্দ্রীয় পট্টিতে সর্বাধিক এবং উভয় পার্শ্বস্থ পট্টিতে এর তীব্রতা ক্রমশ কমতে থাকে। এটার অর্থ হচ্ছে যে এই যে দেখো মাঝখানে যে সেন্টার পয়েন্ট, এই সেন্টার পয়েন্টে এটার তীব্রতা সবচেয়ে বেশি, তারপরে দুই পাশে কিন্তু এটি আস্তে আস্তে কমে গিয়ে নাই হয়ে যায়। এটাও ঠিক তাই, এই পাশেও তাই। এই অপবর্তনের এই ঝালরটি তৈরি হলে তোমার দেখা যায় একটা অংশ খুবই উজ্জ্বল অংশ হবে আর দুই দিকের অংশগুলো স্থিমিত হয়ে নাই হয়ে যাবে। এটা হলো এখানকার মূল কথা। এই বৈশিষ্ট্যগুলো তুমি পড়বা এই কারণেই যে এগুলো আমাদের নৈবেত্তিক এবং ক খর জন্য আমাদের, হ্যাঁ, বহুপদী সমাপ্তি সূচক, বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন, ক খর প্রশ্ন বিভিন্ন টাইপের জন্য লাগে। আর এখানে এই দুই অপবর্তনের পার্থক্য আছে। তো এখানে পার্থক্যর ক্ষেত্রে ফ্রেনেল এবং ফ্রনহোফার দুটো আলাদা সিস্টেমে হয়। আমাদের মনে হয় এখানে পার্থক্য বেশ কিছু অংশ দেয়া আছে। তো তার মধ্যে আমি প্রথমটাই বলবো, দূরত্বর ক্ষেত্রে সসীম আর অসীমের ব্যাপারটা উল্লেখ করবা। আর লেন্সের যে ব্যাপারগুলো আছে সেটি হলো যে ফ্রেনেলের ক্ষেত্রে লেন্সের প্রয়োজন ওইভাবে হয় না, কিন্তু ফ্রনহোফারের ক্ষেত্রে লেন্সের প্রয়োজন হয়। এরকম দুই তিনটা পড়লেই হবে, এখানে সবগুলো যে পড়া লাগবে জানার জন্য তুমি সবই পড়ো, বাট পরীক্ষার জন্য দুই তিনটা মনে রাখলেই হবে। আচ্ছা, এরপরে একক স্থিরের জন্য ফ্রনহোফার শ্রেণীর অপবর্তনের ক্ষেত্রে তরঙ্গ ব্যবহার করে আলোর এখানে অংশটা আছে, গাণিতিক অংশ আছে। তা গাণিতিক অংশ যেহেতু আমরা পরে করব, এখানে এটা আলোচনা করছি না।
এরপর আছে অপবর্তন গ্রেডিং এবং গ্রেডিং ধ্রুবক, এই অংশটা পরীক্ষায় আসে, এটা একটু খুব ভালোভাবে পড়ো। এই অংশটা পরীক্ষায় আসে, খুবই আসে। অপবর্তন গ্রেডিং এবং গ্রেডিং ধ্রুবক এই বিষয়টি আসলে কি? এটির এটির বোঝার জন্য তোমাকে আমি এই ছবিটা মনে হয় দেখার দরকার। এই যে এটা, এই যে তোমার, তুমি এখানে দেখতে পাচ্ছ খাটের নিচের অংশ যার উপর আমরা শুয়ে থাকি সেটার মতো এখানে বাটাম ছবিটা দিয়ে এখনো দিয়ে। লোড হয়নি, ও আচ্ছা আচ্ছা, এখন আচ্ছা ইন্টারনেট অনেক স্লো না স্যার, এই যে কেবল আসছে। আচ্ছা, দেখো যে খাটের নিচে যে আমরা পারন দিই সেটার মতন অনেকটা বাটাম দিয়ে মাঝে মাঝে গ্যাপ গ্যাপ করে করা আছে এই ছবিটা। জি স্যার। তো এখানে তোমার এই প্রস্থ বা ইয়েগুলো নিয়ে কিছু ধারণা দেওয়া হয়েছে, গ্রেডিংটা কিন্তু এখান থেকে আসবে। এই 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 জায়গার ছবির সাথে কিন্তু গ্রেডিং এর বিবরণটা মিলে নাও, তাহলে তুমি বুঝতে পারবে গ্রেডিংটা আসলে কি। এবং এটা সংজ্ঞা আকারে বা ইয়ে আকারে পরীক্ষায় আসে, প্রচুর আসে। এখানে দেখো অপবর্তন গ্রেডিং সমতল, স্বচ্ছ সমতল এবং কাছের পাতলা ও সর্বত্র সমান বেধের হীরক বিন্দুর সাহায্যে এগুলো কেটে নিয়ে আমরা এই ধরনের অপবর্তন গ্রেডিং তৈরি করতে পারি। ওই যে বললাম, মানে আমি যদি এইরকম পর পর কিছু অংশকে লাগিয়ে দিই, যেমন ধরো আমি এখানে দেখাচ্ছি, এটা দিলাম, তারপরে আবার গ্যাপ দিয়ে এখানে দিলাম, ওই কাছের অংশ কেটে নেওয়ার কথা বলা আছে, গ্যাপ দিয়ে সাজানোর কথা বলা হচ্ছে, একই জিনিস এরকম। এটা দিয়ে পরপর সাজিয়ে আমি যে কাঠামোটা পাচ্ছি সেখান থেকে তোমার এই গ্রেডিংটা হিসাব করা হবে। এবং এটা তৈরি করা হয় কিভাবে সেটা কিন্তু লেখাও আছে এখানে। আচ্ছা, এদের লেখা আছে বহু সংখ্যক সমান বেধ বিশিষ্ট তোমার কাছের অংশগুলো কেটে যে শুদ্ধ বর্ণালী সৃষ্টি করার সিস্টেম তৈরি করা, সেটাই হলো গ্রেডিং। তো আমরা এই গ্রেডিং এর ধ্রুবক পর্যন্তই আজকে পড়বো। গ্রেডিং এর ধ্রুবকটা হলো এই যে তোমার আমি যে ছবি দেখালাম, যে অংশটা কাছের অংশ আর যে অংশটা তোমার কি ফাঁকা অংশ, এই দুই অংশকে আমরা যদি এ এবং বি দ্বারা প্রকাশ করি তাহলে এ প্লাস বিটাই হলো গ্রেডিং ধ্রুবক। অর্থাৎ এই যে আমি যদি এখানকার ছবিটা দেখাই তোমাকে, যে ছবিটা ওখানে আমি দেখালাম, এই যে এই মার্কিং করে দিচ্ছি একবারে, এই অংশটা মনে করো এ আর এই ফাঁকা অংশটা মনে করো বি, তাহলে তুমি মনে রাখো যে এ যোগ বিটাই হলো গ্রেডিং ধ্রুবক। এখন দেখো চিন্তা করো, মনে হয় বুঝছো, বুঝছো কি? জি স্যার। তো ঠিক আছে, আজকে গ্রেডিং ধ্রুবক পর্যন্তই থাক, আমরা নেক্সট দিনে ইনশাল্লাহ এর পরবর্তী অংশ নিয়ে কথা বলবো। তো